নমস্কার, আমি ডেইজি দেবনাথ, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আমরা আজকে আমি নিব ওই প্রথম অধ্যায়েরই অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের বাকি অংশটুকু। ঠিক আছে? আমরা এতদিন কি পড়ছিলাম? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, তাই না? তো প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা শ্রেণীবিন্যাস কাকে বলে পড়েছিলাম, আর পড়েছিলাম কি শ্রেণীবিন্যাসটা, তাই না? এখানে দেখছিলাম আমরা 9টা পর্ব আছে। তার মধ্যে বলছিলাম প্রথম 8টা পর্ব অমেরুদণ্ডী। তো অমেরুদণ্ডী পর্যন্ত আমাদের পড়ানো হয়ে গেছিল। আজকে আমরা পড়বো মেরুদণ্ড প্রাণীর শ্রেণীবিন্যাস। তাহলে আজকে আমাদের পাঠের সেই নাম হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। এই মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসের একটা মাত্র পর্বই আছে, তাই না? কডাটা পর্ব। ঠিক আছে? এই কডাটা পর্বের প্রাণীগুলো কিন্তু খুবই বৈচিত্র্যপূর্ণ। পৃথিবীর সব স্থানেই এরা বসবাস করে। এদের বহু প্রজাতি কি করে? স্থলে বসবাস করে, বহু প্রজাতি পানিতে বাস করে, কিছু প্রজাতি আবার কি গাছে বাস করে, মরুভূমিতে বাস করে, মেরু অঞ্চলে বাস করে, কিছু আবার গুহায় বাস করে, আবার কিছু হলো খেসুর। খেসুর মানে বুঝতে পারছো, যারা আকাশে চলাফেরা করে। আবার কডাটা পর্বের বহু প্রাণী আছে যারা বহিঃপরজীবী হিসাবে অন্য প্রাণীর সংলগ্ন হয়ে এদের জীবনটা কাটিয়ে দেয়। আচ্ছা, এখন আমরা বৈশিষ্ট্যটা দেখি। কডাটার নামের সঙ্গে সঙ্গে আমি বলছিলাম যে তোমরা ইংরেজি নামগুলো কিন্তু পড়ে নেবে। কডাটা পর্বের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এই পর্বের প্রাণীর কি করে? সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নটকট অবস্থান করে। সারা জীবন অর্থাৎ উন্নত প্রাণী যারা, যেমন মানুষ, গরু, ছাগল, মাছ, এদের তো সারা জীবনই থাকে, তাই না, নটকটটা। আর যারা হলো অত উন্নত কডাটা না, তাদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর অবস্থান করে। এই নটকটটা হলো একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। তাহলে কেমন নরম, নমনীয় মানে কি? আমরা এরকম আগাপাশা করতে পারি। আমরা কি হেলতে পারি না সামনে পিছনে? পারি তো। এটা হলো নমনীয়। দণ্ডাকার তো অবশ্যই। অখণ্ডায়িত অর্থাৎ মাঝখানে কোনো খণ্ড নেই। পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, অর্থাৎ নটকটটার মাঝখানে, এটা তো পিঠের দিকে থাকে, ঠিক তার মাঝখান বরাবর ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। সারা জীবন অথবা জীবন চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গোলবেরীয় ফুলকা ছিদ্র থাকে। এটা সারা জীবনও থাকতে পারে। যারা হলো জলজ নটকট, তাদের ক্ষেত্রে এই ফুলকা ছিদ্র থাকবে। আর যারা হলো উভচর, তাদের কি কখনো থাকবে, কখনো থাকবে না। এই জন্য বলা হয়েছে এক পর্যায়ে পার্শ্বীয় গোলবেরীয় ফুলকা ছিদ্র থাকে। এর উদাহরণ হলো মানুষ, কোনো ব্যাঙ, বাঘ, সাপ সবই। আচ্ছা, এই কডাটা পর্বটাকে আবার 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বটা হলো ইউরোকডাটা, তারপরে হলো সেফালোকডাটা, 3 নম্বরটা হলো ভার্টিব্রেটা। ইউরোকডাটা, এটার সাধারণ বৈশিষ্ট্য হলো প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র আর পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরন্ধ্র থাকে। অর্থাৎ এই প্রাণীটার প্রথম দিকে প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে। শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটকট থাকবে। তাহলে দেখো, এদের নটকটটা থাকতেছে শুধুমাত্র লার্ভা দশায়। উদাহরণ হলো এসিডিয়া। ঠিক আছে? এরপর উপপর্ব হলো সেফালোকডাটা। এর সাধারণ বৈশিষ্ট্য হলো সারা জীবনই এদের দেহে নটকটের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেখো, এরপরে যে আমরা আসলাম উপপর্ব সেফালোকডাটা, সেখানে কিন্তু আমরা দেখতেছি যে সারা জীবনই এদের দেহে নটকটের উপস্থিতি লক্ষ্য করা যায়, আর দেখতে অনেকটা মাছের মতো। এটার উদাহরণ হচ্ছে ব্রাঙ্কিওস্টোমাটা। উদাহরণটা দেখে নিই আমি। উদাহরণ হলো ব্রাঙ্কিওস্টোমাটা। এইটা হলো আমাদের সেফালোকডাটার উদাহরণ। তারপরে উপপর্ব থাকলো ভার্টিব্রেটা। এই ভার্টিব্রেটা উপপর্বটাই মূলত হলো মেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে? এই পর্বের আবার 7টা ভার্টিব্রেটা উপপর্বকে আবার 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমরা এখন এই শ্রেণীগুলো তাহলে দেখে নিই। উপপর্ব ভার্টিব্রেটা। এটা করলাম 7টা। তাহলে ভার্টিব্রেটা উপপর্বের
এক শ্রেণী সাইক্লোস্টোমাটা সাইক্লোস্টোমাটা আচ্ছা, এই হলো সাইক্লোস্টোমাটা। আচ্ছা, এর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সাইক্লোস্টোমাটার সাধারণ বৈশিষ্ট্য এদের দেহটা লম্বাটে। লম্বাটে দেহ, আর এর মুখছিদ্রটা গোলাকার। মুখছিদ্রটা গোলাকার এবং চোয়ালবিহীন। মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন, আর কঙ্কালটা তরুণাস্থি। কঙ্কাল তরুণাস্থিময়। তাহলে দেখলাম কি, দেহটা লম্বাটে, মুখছিদ্র গোলাকার, চোয়ালবিহীন, কঙ্কাল তরুণাস্থিময়। এদের দেহে আইস বা যুগ্ম পাখনা কিন্তু থাকে না। এদের দেহে আইস ও যুগ্ম পাখনা থাকে, যুগ্ম পাখা থাকে না। আর কি করে এরা? ফুলকাছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। ফুলকাছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। তাহলে কি দেখলাম আমরা? সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য: লম্বাটে দেহ, মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন, কঙ্কালটা তরুণাস্থি অর্থাৎ কোমল অস্থি, যেটা আমাদের কোথায় থাকে? কানে, তাই না? যে অস্থিটা এরকম হলো তরুণাস্থিময়। এদের দেহে আইস ও যুগ্ম পাখনা থাকে না। ফুলকাছিদ্রের সাহায্যে এরা আসলে শ্বাস নেয়। এর নাম হলো পেট্রোমাইজন। উদাহরণ: পেট্রোমাইজন। এই হলো সাইক্লোস্টোমাটা। ঠিক আছে, সাইক্লোস্টোমাটার পরে আসলো কন্ডিকথিস। কন্ডিকথিস। কন্ডিকথিসের সাধারণ বৈশিষ্ট্য হলো এদের এই পর্বের সকল প্রাণী কিন্তু সমুদ্রে বাস করে, আর এদের কঙ্কাল তরুণাস্থিময়। সমুদ্রে বাস করে। সমুদ্রে বাস করে, কঙ্কাল তরুণাস্থি। সমুদ্রে বাস করে, কঙ্কাল তরুণাস্থিময়। আর কি করে? মাথার দুই পাশ থেকে 7 জোড়া এদের ফুলকা ছিদ্র থাকে। দেহ প্লাকয়েড, পাশ দ্বারা আবৃত থাকে। তাহলে এদের ইয়েটা কি দেখলাম? প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকে।
দুই পাশে 5 থেকে 7 জোড়া থাকে ফুলকা ছিদ্র। ফুলকা ছিদ্র থাকে। কন্ডিকটিসের বৈশিষ্ট্য কি দেখলাম তাহলে? এরা সমুদ্রে বাস করে, কঙ্কাল তরুণাস্থিময়, দেহ প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকে, মাথার দুই পাশ থেকে এদের 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, অর্থাৎ এদের কানক থাকে না, কানক থাকে না। এর উদাহরণ হলো হাঙ্গর মাছ, ঠিক আছে, হাঙ্গর মাছ, হাতুড়ি মাছ বা করাত মাছ, এগুলো করাত মাছ, হাতুড়ি মাছ। কন্ডিকটিসের কি বৈশিষ্ট্য দেখলাম আমরা? এরা সবাই সমুদ্রে বাস করে, কঙ্কালটা তরুণাস্থিময়, দেহ প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত। আমাদের বাসায় যখন দেখো না বাবা মাছ কিনে নিয়ে আসে, এক একটা মাছ এক এক ধরনের আঁশ না, তো বড় হলে এটা সম্পর্কে জানবে। তো আঁশের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত হলো কন্ডিকটিসের দেহ। মাথার দুই পাশ থেকে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, কানক থাকে না। উদাহরণের মধ্যে আছে হাঙ্গর মাছ, করাত মাছ আর হাতুড়ি মাছ। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের, এগুলা কিন্তু আমরা ভার্টিব্রেটা উপপর্বের শ্রেণীগুলা করতেছি। ভার্টিব্রেটা উপপর্বের শ্রেণী। এরপরে যেটা শ্রেণী আসতেছে সেটা হলো অস্টিকথিস। শ্রেণী 3, অস্টিকথিস। অস্টিকথিস TIC, অস্টিকথিস, THYES, অস্টিকথিস। এই হলো, ওটা একটু বড় হাতে করে দিতে হবে। এই হলো অস্টিকথিস। এর বৈশিষ্ট্য হলো এরা কিন্তু স্বাদু পানিতে থাকে, স্বাদু পানিতে থাকে। এরা স্বাদু পানিতে থাকে আর দেহটা সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানোয়েড আঁশ দ্বারা আবৃত। দেহ সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানোয়েড আঁশ দ্বারা এরা আবৃত থাকে, ঠিক আছে। আর মাথার দুই পাশে 4 জোড়া করে ফুলকা থাকে। মাথার দুই পাশে 4 জোড়া করে ফুলকা থাকে। ফুলকা, এই 4 জোড়া করে যে ফুলকা থাকে, ফুলকাটা আবার কি করে? কানক দিয়ে ঢাকা থাকে। ফুলকা কানক দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ফুলকার সাহায্যে শ্বাস কার্য চালায়। তাহলে আমরা অস্টিকথিসের ক্ষেত্রে কি দেখলাম? দেখলাম যে স্বাদু পানিতে এরা থাকে, দেহ সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানোয়েড আঁশ দ্বারা আবৃত থাকে, মাথার দুই পাশে 4 জোড়া করে ফুলকা থাকে, ফুলকা কানক দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে এরা মূলত শ্বাসকার্য চালায়। এর উদাহরণ হচ্ছে, ইলিশ মাছ পছন্দ করো? এই ইলিশ মাছ
আর সি হর্স অর্থাৎ ঘোড়া মাছ যেটা, এই দুটা হচ্ছে এই অস্টিকথিসের উদাহরণ। ঠিক আছে, এই গেল আমাদের শ্রেণী 3। এরপর আসতেছে আমাদের উভচর। উভচর এটা 4, শ্রেণী 4। আমরা পড়তেছি ভারী বেটা পর্বের শ্রেণী বিভাগ। এটা হলো উভচর। নাম থেকে কি বুঝতেছো বলো তো? এমফিবিয়া। এই উভচর নাম থেকে বোঝা যাচ্ছে না এরা কি করে, স্থলে এবং জলে দুই জায়গায় এরা বসবাস করতে পারে। অর্থাৎ যে প্রাণী জীবনের প্রয়োজনে জলে, মানে প্রথম অবস্থায় জলে, পরবর্তী ডাঙ্গায় এবং প্রয়োজনে জলে এবং স্থলে দুই জায়গায় বসবাস করতে পারে, তাদেরকে বলা হচ্ছে উভচর। ঠিক আছে, তাহলে উভচরের বৈশিষ্ট্য কি হবে? এদের দেহত্বকটা কিন্তু আইসবিহীন। এতক্ষণ আমরা আইস দেখছিলাম, কিন্তু এদের দেহত্বক আইস, কোনো আইস থাকবে না। এদের দেহত্বকটা হলো আইসবিহীন। ত্বকটা নরম, ভেজা ও গন্ধিময়। তাহলে এর কি দেখলাম আমরা? আইসবিহীন, নরম, ত্বক নরম ও তার সঙ্গে আবার পাতলাও। এদের ত্বকটা পাতলা, নরম, পাতলা, ভেজা ও গন্ধিময়। ঠিক আছে, আর এরা হলো শীতল রক্তের প্রাণী। শীতল রক্তের প্রাণী। শীতল রক্তের প্রাণী হলো যাদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে উঠানামা করে, তাদেরকে শীতল রক্তের প্রাণী বলে। এই জন্য শীতকালে কিন্তু আমরা ব্যাঙ দেখতে পাই না, কারণ শীতকালে যখন তাপমাত্রা কমে যায়, ব্যাঙের গায়ের রক্তেরও তাপমাত্রা কিন্তু কমে যায়। এই জন্য এদেরকে বলা হয় শীতল রক্তের প্রাণী। আর এই জন্য শীতকালে আমরা ব্যাঙ বা সাপ কোনোটাই কিন্তু আসলে দেখতে পাই না। আর এরা পানিতে ডিম পারে, যদিও উভচর, কিন্তু ডিম পারে পানিতে। পানিতে এরা ডিম পারে। আর এদের মধ্যে ব্যাঙাচি দশা দেখা যায় জীবন চক্রে। জীবন চক্রে ব্যাঙাচি দশা দেখা দেয়। আচ্ছা, তাহলে বোঝা গেল এমফিবিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? দেহত্বক আইসবিহীন, ত্বক নরম, পাতলা, ভেজা ও গন্ধিময়, শীতল রক্তের প্রাণী। এরা পানিতে ডিম পারে, জীবনচক্রে ব্যাঙাচি দশা দেখা যায়। উদাহরণ তো বুঝতেই পারছো কি হবে বলো তো? ঠিকই ধরছো, এটা হবে সোনা ব্যাঙ। আমরা অবশ্য কোনো ব্যাঙটা বেশি দেখি, আর হলো কোনো ব্যাঙ। এই ব্যাঙগুলো হচ্ছে আমাদের উভচর প্রাণী। ঠিক আছে, এরপরে শ্রেণী 4 গেল। এরপরও আসবো আমরা শ্রেণী 5। এরপরে আসতেছে সরীসৃপ। নাম শুনে বুঝতে পারতেছো কি হবে এটা? হ্যাঁ, সাপ জাতীয়, রেপটাইলা। আর রেপটাইলা। আচ্ছা, এটা হলো সরীসৃপ জাতীয় প্রাণী। সরীসৃপ প্রাণী হলো কি হলো? এরা কিন্তু বুকে ভর দিয়ে চলে, বুকে ভর দিয়ে, বুকে ভর দিয়ে চলে। এদের ত্বকটা শুষ্ক এবং আঁশযুক্ত। এদের ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত। ঠিক আছে, আর কি করে এরা? এদের 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙুল থাকে। এদের 4 পায়ে
নখর যুক্ত চারপাই 5টি করে 5টি করে নখর যুক্ত আঙ্গুল থাকে। আচ্ছা, এদের বৈশিষ্ট্য আমরা এতটুকুই দেখলাম। এর উদাহরণ হলো টিকটিকি, টিকটিকি সাপ, কুমির। আচ্ছা, এদের সাধারণ বৈশিষ্ট্য হলো বুকে ভর দিয়ে চলে, এদের ত্বক শুষ্ক এবং আয়ুযুক্ত, এদের 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে। এদের উদাহরণ হচ্ছে টিকটিকি, সাপ এবং কুমির। ঠিক আছে, এরপর আমরা চলে যাব শ্রেণী 6। শ্রেণী 6 এবার আসো পক্ষীকুল। মনে করতেছে কিছু? ক্লাস 3-তে তোমরা এই অল্প একটু পড়ছিলা ভিস। ওই যে আমি বললাম না যে খেচর জাতীয় বর্ষে কটাটার মধ্যে এই পাখিরা হলো এটার অন্তর্ভুক্ত। আচ্ছা, এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহে পালক থাকবে। পাখির দেহে পালক আছে না? অবশ্যই পালক আছে, পালক থাকবে। এদের 2টি কি আছে? ডানা আছে, তাই না? 2টি ডানা, 2টি পা, 2টি পা, আর কি আছে? এক জোড়া চঞ্চু আছে, তাই না? অথবা একটি চঞ্চু, দুইটাকে মিলে একসঙ্গে বলতেছি আমরা, একটি চঞ্চু আছে। আর এদের আরেকটা বৈশিষ্ট্য আছে যে এরা, আচ্ছা এতক্ষণ তো শীতল দেখলাম, এরা কিন্তু উষ্ণ রক্তের প্রাণী। ঠিক আছে, আর ফুসফুসের সাথে এদের বায়ুথলি থাকে, বায়ুথলি। ঠিক আছে, ফুসফুসের সাথে বায়ুথলি থাকার কারণেই এরা উঠতে পারে, থাকার কারণে উঠতে পারে। আর অবশ্যই এরা উষ্ণ রক্তের প্রাণী, উষ্ণ রক্তের। আচ্ছা, বললাম তো ফুসফুসের সঙ্গে বায়ুথলি থাকার জন্যই কিন্তু এরা উঠতে পারে, তাই না? এদের যে হাড় আছে, হাড়টা শক্ত, অবশ্যই হালকা। ঠিক আছে, এদের হাড়টা শক্ত, হালকা আর হলো ফাঁপা। এই ফাঁপা থাকার কারণেই কিন্তু আর ফুসফুসের সঙ্গে বায়ুথলি আছে, এই কারণে কিন্তু এরা সহজে উঠতে পারে। এর উদাহরণ কি হবে তাহলে? আমাদের জাতীয় পাখির নাম লিখি আমরা কি? দোয়েল। আর কি দিবা? হাঁস, মুরগি, কাক, শালিক, ঈগল, যা দিবা, যত সব পাখির নাম তোমার মনে পড়বে সবগুলাই পড়বে এর মধ্যে। তাহলে পক্ষীকুল পর্যন্ত আমরা আসলাম। এরপর যেটা আমাদের জন্য কডাটার অন্য বৈশিষ্ট্য, সবচেয়ে উন্নত যে কডাটা, সেটা হলো স্তন্যপায়ী বা ম্যামালিয়া। এটা হলো শ্রেণী 7, স্তন্যপায়ী ম্যামালিয়া। আচ্ছা, এই হলো আমাদের সর্বশেষ এবং সবচেয়ে উন্নত যে শ্রেণী, সেটা হলো স্তন্যপায়ী বা ম্যামালিয়া। আচ্ছা, এদের দেহটাও লোম বা পশমে আবৃত থাকে না?
তোমার নিজের শরীরে যদি দেখো তাহলে কি দেখবো? অবশ্যই দেখবো লম্বা পশমে আবৃত। আচ্ছা, স্তন্যপায়ী প্রাণীরা সাধারণত সন্তান প্রসব করে। কিন্তু এর একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো প্লাটিপাস নামক একটা প্রাণী আছে যেটা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। ঠিক আছে, তোমরা যদি ক্রিস সিরিয়ালটা দেখো, যখন অস্ট্রেলিয়ায় গেছিল ক্রিস, সেখানে একটা প্রাণী ছিল যেটা ওদেরকে হেল্প করছিল, সেটা হলো প্লাটিপাস। এই প্লাটিপাসটা দেখতে অনেকটা হাঁসের মতো। এরা কি করে? ডিম পারে, কিন্তু সন্তান মায়ের দুধ পালন করে। এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যতিক্রম ধর্মী প্রাণী হলো প্লাটিপাস। আর অবশ্যই এটা হবে উষ্ণ রক্তের প্রাণী। উষ্ণ রক্তের প্রাণী। আচ্ছা, তাহলে কি হলো? বাচ্চা প্রসব করলো। আর এদের চোয়ালে কিন্তু থাকবে বিভিন্ন ধরনের দাগ। চোয়ালে বিভিন্ন ধরনের দাগ আছে। আচ্ছা, থাকো। এদের চোয়ালে আমরা দেখলাম বিভিন্ন ধরনের দাগ আছে। এই শিশুরা মাতৃদুগ্ধ পান করে। যেহেতু স্তন্যপায়ী, অবশ্যই এদের শিশুরা মাতৃদুগ্ধ পান করে। আর এটার হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে আমরা ম্যামালিয়া প্রাণীর বৈশিষ্ট্য পড়তেছি, তাই না? তাহলে কি দেখলাম? স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য কি দেখলাম? দেহ লোম দ্বারা আবৃত। স্তন্যপায়ী প্রাণী সাধারণত সন্তান প্রসব করে। শুধুমাত্র ব্যতিক্রম হলো প্লাটিপাস। এটা কি করে? ডিম পারে, কিন্তু এর সন্তান আবার মাতৃদুগ্ধ পান করে। এটা উষ্ণ রক্তের প্রাণী। চলে বিভিন্ন ধরনের দাগ আছে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে। আর হৃৎপিণ্ড হলো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এর উদাহরণ কি বলবা? বলো তো। হ্যাঁ, আমরা মানুষরা অবশ্যই তারপর কি আমাদের সামনে আছে গরু, ছাগল। আচ্ছা, আরো বড় বড় প্রাণীর নাম দেখি, বাঘ, হ্যাঁ, সিংহ। ঠিক আছে, এরা সবাই কিন্তু এই স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পড়ে। তাহলে শিক্ষার্থীরা, আমরা পড়তেছিলাম আজকে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগ, তাই না? আর তার মধ্যে কটাটার মধ্যে আমরা 3টা উপপর্ব দেখলাম। দেখার পরে এই ম্যামালিয়াটা দেখলাম আমরা ভার্টিব্রেট উপপর্বের সর্বশেষ কি শ্রেণী। তো এতক্ষণ ধরে আমরা এই পুরো এইবারে যে আমরা পড়লাম মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস, তাই না? তাহলে কি দরকার বলো তো? আমাদের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা জানা দরকার না? অবশ্যই দরকার। আমাদের শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা। এতক্ষণ ধরে যে আমরা শ্রেণীবিন্যাসটা পড়লাম। আচ্ছা, এখন পৃথিবীতে তো অনেক প্রাণী আছে, তাই না? এই প্রত্যেকটা প্রাণীকে ধরে ধরে আলাদাভাবে কি স্টাডি করা সম্ভব? সেটা কিন্তু কিছুতেই সম্ভব না। কেবলমাত্র শ্রেণীবিন্যাসের ভিত্তিতেই আমরা কিন্তু এই প্রাণীগুলো সম্পর্কে জানতে পারি। আর প্রথমেই আমি বলছিলাম কি, একটা শ্রেণীবিন্যাসের কতগুলো স্টেপ থাকবে, তাই না? প্রথমে দেখতে হবে এটা কোন জগতে পড়ে, অর্থাৎ এটা উদ্ভিদ জগতে পড়বে না প্রাণী জগতে পড়বে। যেহেতু জীবকে 2 ভাগে ভাগ করা যায়, উদ্ভিদ ও প্রাণী। আমরা তো পড়তেছি প্রাণী জগতের শ্রেণী বিভাগ। আচ্ছা, তারপর দেখতে হবে যখন জগৎ হলো উদ্ভিদ প্রাণী আমরা আলাদা করলাম বৈশিষ্ট্য দেখে, তারপর দেখবো আমরা কোন পর্বে পড়ে। পর্বের বৈশিষ্ট্যগুলো মেলানোর পরে উপপর্ব না থাকলে কোনো ঝামেলা নেই, উপপর্ব নাই। তারপর সরাসরি আমরা চলে যাব শ্রেণীতে। শ্রেণী দেখার পর আবার আমরা দেখবো শ্রেণীর মধ্যে অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো বর্গ আছে, কোন বর্গের মধ্যে পড়ে। বর্গর ভাগের বৈশিষ্ট্য যখন মিলাই নিলাম, তখন আবার দেখতে হবে কি গোত্র, কোন গোত্রের মধ্যে পড়ে। তাহলে আমরা কি দেখলাম? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র দেখলাম। গোত্র দেখার পর এখন আমরা দেখব কোন গণ বা জেনাসের মধ্যে পড়তেছে।
যখন গণজেনাসও দেখে নিলাম, তারপরে আমরা দেখবো এটা কোন স্পিসিসের মধ্যে পড়তেছে। তাহলে এইভাবে আমরা 7টি ভাগে বৈশিষ্ট্যগুলা মেলাবো। তো শ্রেণীবিন্যাস সে প্রয়োজনীয়তা এখানে শ্রেণীবিন্যাস যদি আমাদের জানা থাকে, শ্রেণীবিন্যাসের ফলে আমরা বিজ্ঞানসম্মত উপায় আচ্ছা, আরেকটা অল্প সময়, অল্প পরিশ্রম। দেখো জিনিসগুলো খেয়াল করো, বিজ্ঞানসম্মত উপায়ে অল্প পরিশ্রমে অল্প সময়ে অনেক বেশি প্রাণী সম্পর্কে আমরা জানতে পারবো, অনেক বেশি প্রাণী সম্পর্কে জানতে পারা যাবে। ঠিক আছে, এই শ্রেণীবিন্যাস যদি আমাদের জানা থাকে তাহলে কি হলো, বিজ্ঞানসম্মত উপায়ে অল্প সময়ে অল্প পরিশ্রমে এবং অনেক বেশি প্রাণী সম্পর্কে আমরা জানতে পারবো। আচ্ছা, নতুন প্রজাতি, এখন তো আমরা জানি সবসময় কি হচ্ছে, নতুন নতুন প্রাণী আবিষ্কার হচ্ছে, তাই না? এই নতুন প্রজাতি সম্পর্কে জানতে গেলেও কিন্তু আমাদের শ্রেণীবিন্যাসের কোনো গল্প নেই। নতুন একটা প্রজাতি পেলে আমরা ওই আগের ধাপে ধাপে প্রথমে কোন জগতে পড়তেছে, তারপর কোন পর্বে পড়তেছে, কোন শ্রেণীতে পড়তেছে, এভাবে বৈশিষ্ট্যগুলো মেলার ফলে আমরা কিন্তু নতুন প্রজাতিটা শনাক্ত করতে পারবো। আচ্ছা, প্রাণীকুলের মধ্যে সম্পর্ক, প্রাণীকুলের মধ্যে সম্পর্ক স্থাপন, অর্থাৎ কার সঙ্গে কি সম্পর্ক আছে, কোনটা প্রাণীর সঙ্গে কি সম্পর্ক আছে, এটার বিভিন্ন তথ্য আমরা জানতে পারবো এই শ্রেণী বিন্যাস সম্পর্কে। ঠিক আছে, বিভিন্ন প্রাণীর তথ্য সম্পর্ক আমরা জানতে পারবো। আবার ধীরে ধীরে প্রাণীর যে পরিবর্তন আসতেছে, অভিযোজন যেটা, ধীরে ধীরে প্রাণীর যে পরিবর্তন, আচ্ছা, 100 বছর পূর্বে বিজ্ঞানীরা কি করেছিলেন, যে প্রাণী আবিষ্কার করে বৈশিষ্ট্যগুলা নির্ণয় করেছিলেন, তাই না? এবং 100 বছর পরে যখন আমরা বৈশিষ্ট্যগুলা দেখবো, কোনো বিজ্ঞানী দেখবে যে আস্তে আস্তে এই বৈশিষ্ট্যগুলা কিন্তু একটু পরিবর্তন হয়ে আসে। তাহলে এই শ্রেণীবিন্যাসের আলোকেই কিন্তু এটা বিজ্ঞানীরা বের করতে পারবে যে আস্তে আস্তে এটা কি হচ্ছে, বৈশিষ্ট্যগুলো একটু একটু করে পরিবর্তন হয়ে আসছে। আচ্ছা, অসংখ্য প্রাণীকে আমরা কি করব, অসংখ্য প্রাণীকে বৈশিষ্ট্যের ভিত্তিতে গোষ্ঠীভুক্ত করতে পারবো, অর্থাৎ এই শ্রেণীবিন্যাসের যদি জ্ঞান থাকে আমরা, তাহলে অসংখ্য প্রাণীকে একটা নির্দিষ্ট রীতিতে সাজানোর ফলে এগুলোকে আমরা কিন্তু গোষ্ঠীভুক্ত করতে পারবো। আবার প্রাণীর মধ্যে যে মিল অমিল আছে, প্রাণীর মধ্যে মিল অমিল, অর্থাৎ আমরা দেখছি না একই শ্রেণীভুক্ত হলো, শ্রেণী, সাব, গোত্র সবই আছে, কিন্তু উপশ্রেণী, উপগোত্র, উপবর্গ এগুলা সব আছে। তো প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে এদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক বা সম্বন্ধ, সেটাও কিন্তু জানা যাবে এই শ্রেণীবিন্যাসের ফলে। আবার প্রাণীর সম্পর্কে সামগ্রিক এবং পরিকল্পিত জ্ঞান, আরেকটা ব্যাপার, সামগ্রিক ও পরিকল্পিত। তো শ্রেণীবিন্যাস যদি জানা থাকে, প্রাণী সম্পর্কে সাময়িক ও পরিকল্পিত জ্ঞান কিন্তু অর্জন করা যায়। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা তাহলে অনেক কিছুই জানলাম, তাই না? আমরা দেখলাম মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, আমরা প্রথমে করছি শ্রেণীবিন্যাস কাকে বলে, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আজকে আমরা করলাম মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। তারপরে আমরা জানলাম কি শ্রেণীবিন্যাসের কেন প্রয়োজন, আমরা কেন পড়বো। ঠিক আছে, তো তোমরা একটু বইটা ভালো করে পড়বে কয়েকবার, তারপর কোনো বুঝতে সমস্যা হলে স্কুল তো খুলতেছে সামনে, তাহলে যোগাযোগ করবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।